দর্শক, ক্রিকেটে গতকালকে বিপিএলের ফাইনালে রাজশাহী চ্যাম্পিয়ন হলো। বিপিএলের এই বছরের সমাপ্তি ঘটল। দেশের ক্রিকেটের ওই বোর্ডের পরিচালকরা দেখলাম বেশ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে হাসাহাসি মৌজ মাস্তি এগুলো করছে, এবং তাদের সর্দার হিসেবে, তাদের দলনায়ক হিসেবে আমাদের ক্রীড়া উপদেষ্টা, তাকেও আমরা দেখলাম বেশ উৎফুল্ল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থানকে ধ্বংস করার পরে দেশীয় ক্রিকেটে বিপিএলের ফাইনালে এই যে উৎসবের আমেজ তৈরি করা, তাতে করে ক্রিকেটের কোন স্বার্থটা উদ্ধার হবে সেই প্রশ্ন যখন উঠছে, তখন বিপিএল ফাইনালের আগের দিন রাতে ভয়াবহ একটা বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে। বাংলাদেশ ক্রিকেটে এই বিপিএলে ফিক্সিংয়ের স্পষ্ট উদাহরণ এসেছে, এবং সেটাকে কেন্দ্র করে বিসিবির বর্তমান মহামান্য যারা পরিচালক আছেন, তাদের পরিচালকদের মধ্যে একজনের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ এসেছে, এবং এবার বোধহয় সত্যি সত্যিই বিসিবি থেকে পদত্যাগের সিরিয়ালটা শুরু হলো। এবং যার পদত্যাগটা সবাই আশা করেছিলেন, এম নাজমুল, তিনি নির্লজ্জের মতো পদত্যাগ না করলেও ফিক্সিংয়ের অভিযোগ ওঠা ক্রিকেট বোর্ড পরিচালক একজন কিন্তু পদত্যাগ করে ফেলেছেন। এই পদত্যাগটা শুরু নাকি এটাই একমাত্র? এই পদত্যাগটা শুরু যেভাবে হলো, এর ধারাবাহিকতায় নাজমুল, আসিফ কিংবা বুলবুল রাও পদত্যাগ করবেন কিনা সেটা এখন দেখার বিষয়। বিপিএল যখন শেষ হলো, তখন বিপিএলকে কেন্দ্র করে ফিক্সিংয়ের একেবারে স্পষ্ট প্রমাণসহ ডকুমেন্টারি সামনে চলে আসলো। কি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে? বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে একেবারে মৃত্যু নিশ্চিত করার পরে বিপিএলে কি হচ্ছে, কি করছেন ক্রিকেটের কর্তা ব্যক্তিরা, কি ভাবছেন তারা, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির। বলছিলাম, ক্রিকেট বোর্ডের এক পরিচালক পদত্যাগ করেছেন। পদত্যাগটা শুরু হলো, সম্ভবত 25 জন পরিচালক, তাদের এক এক করে সবারই পদত্যাগ করা উচিত যদি তাদের বিন্দুমাত্র মেরুদণ্ড থেকে থাকে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে বিতর্কিত অবস্থায় নিয়ে যাওয়া এবং ক্রিকেট ধ্বংসের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ফেলার জন্যই এদের সবার পদত্যাগ করা উচিত। সরকারের দায়িত্বে যিনি আছেন তিনি তো আর পদত্যাগ করবেন না, কারণ তিনি পদত্যাগ করলে তো বাংলাদেশের মহা সর্বনাশ হয়ে যাবে। বাংলাদেশকে দেখবে কে তিনি যদি পদত্যাগ করেন? সুতরাং তার পদত্যাগের প্রসঙ্গ নেই। এখন দেখার ব্যাপার যে প্রথম পদত্যাগটা হলো, এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত আছে, এবং এই ঘটনার জন্য বিপিএলের দায়িত্বে যিনি আছেন সেই স্বয়ং বোর্ড চেয়ারম্যান থেকে শুরু করে সবারই পদত্যাগ করা উচিত কিনা। গণমাধ্যমের শিরোনামে যেটা বলা হচ্ছে, মানবজমিনের শিরোনামটা দেখে নিতে পারেন আপনারা। সেখানে বলা হচ্ছে, ফিক্সিংয়ের অভিযোগে সরে দাঁড়ালেন বিসিবির পরিচালক। ভদ্রলোক পদত্যাগ করেছেন এবং ফেসবুক পোস্ট দিয়ে সেটা জানিয়েছেন। ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ক্রিকেট বোর্ড পরিচালক মোখলেসুর রহমান শামীম, এবং দুর্ভাগ্যক্রমে তিনি রাজশাহী অঞ্চলের পরিচালক, যে রাজশাহী বিপিএলে এবার চ্যাম্পিয়ন হলো। রাজশাহী দলটার জন্য বোধহয় এটা খুবই অপমানজনক একটা ব্যাপার হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ঘোষণায় শামীম জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক পদ ও অডিট কমিটির চেয়ারম্যান সহ তার সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন তিনি। চিন্তা করা যায়, এরকম একটা ফিক্সার, এরকম একটা দুর্নীতিবাজ, তিনি অডিট কমিটির প্রধান, যে অডিটের মাধ্যমে দুর্নীতি কিংবা অসঙ্গতি খুঁজে বের করা হয়, সেই অডিট কমিটির প্রধান তিনি। ফেসবুকে দেয়া বক্তব্যে তিনি লেখেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে আমি স্বেচ্ছায় বিসিবির সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দোষ স্বীকার নয়, বরং ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার অঙ্গীকারের বহিঃপ্রকাশ। কি সহি একজন মানুষ! নিশ্চিত দেখা যাচ্ছে প্রমাণ, তার অডিও রেকর্ড, কল রেকর্ড, সব কিছু, কত টাকায় দেন দরবার হবে, কত টাকা অগ্রিম খরচ করতে হবে, এগুলো সব একেবারে দিনের আলোর মতো পরিষ্কার তার কণ্ঠে। আবার তিনি বলছেন যে এটা দোষ স্বীকার করা নয়, সঠিক তদন্ত হওয়ার জন্য এটা করা। কি এমন সহি ফেরেস্তা উঠে এসেছেন তিনি বলছেন যে সঠিক তদন্তের জন্য তিনি সরে দাঁড়াচ্ছেন।
তবু ভালো যে এম নাজমুলের চাইতে অন্তত ক্যারেক্টারের দিক থেকে তাকে একটু ওপরে রাখা যায়, যে তার আত্মসম্মান বোধ আছে, কিংবা ক্রিকেট বোর্ডের থেকে তাকে বলে দেওয়ার পরে তিনি পদত্যাগ করেছেন। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানান সত্য ও ন্যায়ের ওপরে তার আস্থা রয়েছে এবং তিনি তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চ সহায়তা করবেন। কি ন্যায় নীতিবান একটা দলকে, নোয়াখালী দলকে ধরেছিলেন তিনি, নোয়াখালী দলের দায়িত্বে একজনকে বসিয়েছিলেন এবং নোয়াখালী দলের দায়িত্ব তিনি নিজেও নিয়েছিলেন। এর আগে যে সকল দলের দায়িত্ব তিনি পালন করেছেন সেখানেও একই ধরনের অভিযোগ ওঠার উপক্রম হয়েছিল। এবার তিনি টার্গেট করে নোয়াখালী দলটাকে শেষ করে দিয়েছেন, যার ফলাফল আমরা দেখেছি। নোয়াখালী বেশ ভালো দল হওয়া সত্ত্বেও পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে তাদের অবস্থান, সর্বশেষ অবস্থান হচ্ছে নোয়াখালীর অবস্থান। সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে একজন ফ্রিল্যান্স সাংবাদিক, আপনারা সবাই চিনেন স্পোর্টস সাংবাদিক রিয়াসাত আজিমের একটা অনুসন্ধানী রিপোর্টে তিনি বের করেছেন যে এই শামীম তিনি বিপিএলে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। তিনি নোয়াখালী টিমকে টার্গেট করেছেন, নোয়াখালী টিমের চেয়ারম্যানকে পর্যন্ত কাজে লাগিয়েছেন, নোয়াখালী টিমের চেয়ারম্যানের সঙ্গে কাজ করেছেন এবং ফিক্সারদের তিনি এনেছেন, তাদের সঙ্গে মিটিং করেছেন, তাদের সঙ্গে টাকা ডিস্ট্রিবিউট করেছেন, সব কিছু তিনি করেছেন। তিনি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর। বাংলাদেশের ক্রিকেটের উপরে নিষেধাজ্ঞা সম্ভবত আসতে চলেছে। যে ঘটনা একের পর এক ঘটছে তাতে বাংলাদেশের ক্রিকেটকে রক্ষা করার আর কোনো উপায় বোধহয় নেই। তার রিপোর্টে বিপিএলের একটি ম্যাচে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। ওই প্রতিবেদনে দাবি করা হয় সিলেট পর্বে অনুষ্ঠিত একটা ম্যাচকে কেন্দ্র করে ম্যাচ গড়াপেটার পরিকল্পনা, অর্থ লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে শামীমের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এমনকি কল রেকর্ড এবং অন্যান্য তথ্যের কথাও প্রতিবেদনে আসে। সর্বশেষ বিসিবি নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন শামীম এবং পরে অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান। এবং এই ক্রিকেট বোর্ডে যারা পরিচালক হয়েছেন প্রায় সবাই পরিচালক হয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে গোপন আতাত করে, গোপন সম্পর্কের ভিত্তিতে, যেটা নিয়ে ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে অন্যান্য ক্লাবের সঙ্গে যথেষ্ট খারাপ কিছু হয়ে গেছে। আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ইতিহাসের সব থেকে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, যে নির্বাচনের মাধ্যমে এই বোর্ডটা গঠন করা হয়েছে। এই বোর্ড একের পর এক যেগুলো প্রসব করছে, এম নাজমুল ইসলামের মতো পরিচালক প্রসব করছে, শামীমের মতো ফিক্সার প্রসব করছে, বলিউড স্টারকে প্রসব করছে, যে কিনা বলে যে ফুটবল কোনো খেলাই না, পায়ে লাথি মারে এসব কোনো খেলা, এইভাবে যে ফুটবলকে অপমান করে, তার ওই অপমান করার পরেও ক্রিকেট বোর্ড থেকে তাকে বহিষ্কার করা হয়নি। এরপরে তামিম ইকবাল ভারতের দালাল এটা ওটা বলে মানে যাচ্ছে তাই অবস্থা করেছে। অথচ বলিউডে গান গেয়ে নিজেকে প্রচণ্ড গর্ববান কিংবা মানে গর্বিত, যে শব্দটা বলতে চাচ্ছিলাম সেই শব্দটা বলতে চায় না, সেইভাবে তিনি নিজেকে যখন ফেসবুকে উপস্থিত করেন, কিংবা বলিউডে একটা গান গেয়ে যিনি মনে করেন যে তার জীবন ধন্য হয়ে গেছে, তিনি তামিম ইকবালকে, যিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, তাকে ভারতের দালাল বলেন। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আর ভারতে খেলতে যাবে না টি-20 বিশ্বকাপ, এই ব্যাপারে আমাদের ক্রীড়া উপদেষ্টা বলেন যে কি বলে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই এবং আইসিসি, তারা কেউ আমাদের কনভিন্স করার চেষ্টা করেনি। মানে আইসিসির দায় পড়েছে কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের দায় পড়েছে বাংলাদেশকে এসে তেল মাখাবে, যে পায়ে ধরবে, বাবা তুমি আসো বাবা তুমি খেলো বাবা, তুমি না খেললে আমার মহা সর্বনাশ হয়ে যাবে। যেমন আমাদের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, যিনি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের গর্বিত একজন মানুষ, বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার, তার মতো একজন ব্যক্তি যিনি কিনা আইসিসিতে পর্যন্ত কাজ করেছেন, তিনি বলেন যে এই বাংলাদেশ বিশ্বকাপে না খেলার ফলে ক্ষতিগ্রস্ত হবে আইসিসি, বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, ক্ষতিগ্রস্ত নাকি আইসিসি হবে, তারা 20 কোটি দর্শক হারাবে, এই ক্ষতি তারা পুষাতে পারবে না। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট কর্তা এবং ক্রিকেট অভিভাবকদের অবস্থা। এখন ফিক্সিংয়ের দায়ে যে পরিচালক পদত্যাগ করলেন, এরপরে কি হবে?
ক্রিকেট বোর্ডে বিপিএলে যে ফিক্সিং হলো এটা প্রমাণিত হয়ে গেল। এই বিপিএলে ফিক্সিং এবং এই ফিক্সারদের নিয়ে বোর্ড করার জন্য আইসিসি থেকে কি নেমে আসবে ভেবে দেখেছি আমরা। যখন আইসিসির সঙ্গে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, এমন প্রস্তুতির কথাও শুনছি যে আবার যে চিঠিটা দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করা হোক, ভারতে নিরাপত্তা অবস্থা ঠিক আছে কি নেই। নিরপেক্ষ তদন্ত সংস্থা নাকি তদন্ত করেনি, এই অভিযোগ করে চিঠি দিয়েছে বিসিবি এবার। এবং বিসিবি নাকি মানে আন্তর্জাতিক আদালতে যেতে পারে আইসিসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য, সেরকম অবস্থানেও যেতে চাচ্ছে। তার মানে বাংলাদেশের ক্রিকেটের কবর রচনা করেও মানে ক্ষান্ত হতে চায় না এরা। এরা বাংলাদেশের ক্রিকেটের মানে কবরের যে নাম নিশানা, নাম ফলক থাকে না কবরের, সেটিও রাখতে চায় না। এরা ক্রিকেটকে বাংলাদেশ থেকে সম্ভবত বিদায় করে দিতে চায়। কারণ ক্রিকেট কোনো খেলা নাকি, কে যেন একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্তব্য করেছিলেন, কোনো এক রাজনীতিবিদ সম্ভবত, বর্তমান সরকারের খুবই মানে স্নেহভাজন, শ্রদ্ধাভাজন, আস্থাভাজন একজন মন্তব্য করেছিলেন যে ক্রিকেট একটা খেলা নাকি। এই যে ব্যাপার, এবং খুবই শক্তিধর একজন এও মন্তব্য করেছিলেন ফুটবল বাংলাদেশের একমাত্র খেলা, ক্রিকেট আসলে কিছুই না। কোন দিকে যাচ্ছে ক্রিকেট সেটা হয়তো বোঝা যাবে আগামী কিছুদিনের মধ্যে। তবে এই ফিক্সার তিনি অন্তত নিজেকে প্রমাণ করলেন, তার আত্মসম্মান বোধ আছে। তিনি প্রকাশ্যে কেউ না বলতেই পদত্যাগ করলেন, যেটা এম নাজমুল ইসলামের মতো আনাড়িরা যখন প্রকাশ্যে চারিদিকে দাবি উঠছে, খেলোয়াড়রা সবাই বলছে তার পদত্যাগ না করলে তারা খেলবে না, তখনও তিনি বলছেন না, আমি পদত্যাগ করব না, আমারে কে ঠেকাবে। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা। দর্শক, আপনার ভাবনা